তারপরে প্রমথই বলছে, আই হ্যাভ টেকেন দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইন দ্যাট রিগার্ড, আই উইল নট ইনভলভ ইউ ইন এনিথিং দ্যাট মে পুট দেম ইন হার্মস ওয়ে। তো বলছে যে আমি তোমার ফ্যামিলির পুরো সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তোমাকে একদম কোনো চিন্তা করতে হবে না। আর আমি এমন কিছু কাজে তোমায় ইনভলভ করব না যেখানে তোমার মানে ফ্যামিলির কোনো সমস্যা হয়, কোনো অস্বস্তি হয় বা কিছু প্রবলেম হয়, এরকম কোনো কাজে আমি তোমাকে, এমন কোনো কাজ আমি তোমায় করতে বলবো না। Such consideration can't be for the good, can it? মল্লিকা সাইলেন্টলি থট। যখনই দেখবে যে কেউ তোমাকে একটু বেশি বেশি ভালোবাসছে, বেশি বেশি এরকম বড় বড় কথা বলছে যে আমি সব দেখে নেবো, আমি সব করে দেবো, তোমার একদম চিন্তা করার কোনো ব্যাপার নয়, তখনই বুঝবে যে ডাল মে কুচ কালা হয়, মানে কিছু না কিছু সমস্যা আছে। না হলে উইদাউট এনি থিং ইন রিটার্ন কেউই কিছু করে না। যখনই দেখবে যে কেউ একটু বেশি ভালো ব্যবহার করছে বা বেশি ভালো তোমার জন্য করছে উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন ডাইরেক্টলি, তখনই আমাদের বুঝতে হয় যে কিছু একটা গন্ডগোল হতে পারে বা হতে চলেছে। মল্লিকাও তাই ভাবলো। মল্লিকা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে মল্লিকার ক্যারেক্টারাইজেশন বা মল্লিকার ক্যারেক্টারটাকে যখন আমরা পোর্ট্রে করব, যখন আমরা লিখব, তখন আমরা এই জিনিসটাকে কোট করে আমরা এটা বলবো যে মল্লিকা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওয়াই? বিকজ শি ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড, শি ক্যান রিড বিটুইন দ্য লাইন্স, যে কে কী বলছে এবং সেটার মানেটা কি, সেটা কি হতে পারে, কি এটার অ্যাকচুয়াল মানেটা হতে পারে, সেইগুলো আমরা মল্লিকার মল্লিকা যে সাইলেন্টলি এই জিনিসটাকে ভেবে নিল যে এটার থেকে কিছু একটা ভালো হতে পারে না, এত উদারতা, এত চিন্তা, এটা খুব একটা ভালো কিছু নয়। You will work for me, Promotho said. Work for you? What do you do? Mollika asked, knitting her brows. She couldn't comprehend. তো প্রমথ বলছে যে তুমি আমার জন্য কাজ করবে। তো মল্লিকা বলছে তোমার জন্য কাজ করব, তুমি করোটা কি? এবং মল্লিকা একটুখানি ভুরুটা কুঁচকে এই কথাটা বললো, সে বুঝতে পারছে না এখনো যে প্রমথ কি কাজ করাতে চায় ওকে। ডু আই এনগেজ ইন ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক? আই এম ইনভলভড ইন সো মেনি থিংস, নো ম্যাটার হ্যাভ সাম টি। বলছে আমি এক ধরনের কাজই থোড়ি করি, আমি কত রকমের কাজের সাথে ইনভলভ, কত রকমের কাজ আমি করি। মানে সাধারণত একজন ব্যক্তি যে অনেক রকমের কাজ করে বেড়ায়, সে কোনো কাজই ঠিক করে করে না এবং কোনো ঠিক কাজ সে করে না। মানে আমাদের এক্সপিরিয়েন্সে আমরা এটা বুঝেছি এতদিনে যে একজন ব্যক্তি যে সবসময় হাম্বড়াই করে যে সে ভীষণ ভালো কাজ করছে বা বিশাল কিছু সে কাজ করেছে বা অনেকগুলো কাজ সে করতে পারে, করে, আমরা সাধারণত দেখেছি যে সেই ব্যক্তি আলটিমেটলি দেখা যায় কোনো কম্মেরই নয় বা সে অকম্মের কোনো কাজ করে আর হি ইজ নট he does not follow some respectable profession, but rather he is involved in some dubious activity, মানে সন্দেহজনক কিছু কাজ করে। যাই হোক, তো বলছেন সেটা পরে দেখা যাবে, আপাতত তুমি চা খাও। এটাও একটা মানে প্রবলেম্যাটিক জিনিস। প্রবলেম্যাটিক জিনিস কেন? তুমি যার সঙ্গে কাজের কথা বলতে গেছো, যে ব্যক্তি সাধারণত তোমার সাথে কাজের কথা ডাইরেক্টলি না বলে এদিক এদিক ওদিককার কথায় বেশি মানে ইনভলভ করবে তোমাকে বা টু দ্য পয়েন্ট কথাবার্তা বলবে না, তাদেরকে খুব একটা বিশ্বাস করা কিন্তু যায় না। মানে যারা টু দ্য পয়েন্ট কথাবার্তা বলে, উই কনসিডার দেম টু বি পিপল অফ বিজনেস, বা ডাইরেক্টলি যারা কথা বলে তাদেরকে আমরা মানে সাধারণত
বিশ্বাস করার ক্ষেত্রে আমরা তাদেরকে বেশি বিশ্বাস করতে পারি, কারণ তারা ইনিয়ে বিনিয়ে কথা বলে না। যারা ইনিয়ে বিনিয়ে এদিক ওদিককার কথা বেশি বকছে, তাদের তাদের থেকে আমাদের একটা ভাইব এটা আসে যে এরা হয়তো ঠিকঠাক কাজ করে না, বা ঠিকঠাক কাজ করার মানে কোনো উদ্দেশ্য এদের নেই। যেমন ধরো, অনেক সময় তোমাদের যখন আমি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমরা না পারলে অনেকেই এই উই তাই গাঁই গুঁই এই ওই এই এক্সকিউজ ওই এক্সকিউজ দেখানোর চেষ্টা করো। তোমরা মানে অনেক ক্ষেত্রেই অনেকে মানে এটা অ্যাডমিট করতে চায় না যে সে জানে না, ঠিক আছে? অনেকটা সময় নষ্ট করার পরে সে বলে যে না, আমি জানি না। কারণ আমাদের মনে হয় যে আমরা যদি অ্যাডমিট করে নিই যে আমরা এটা জানি না, তাহলে আমাদের লজ্জার কোনো বিষয় আর, এবং আমরা অন্য রকমের কথাবার্তা কথাবার্তা শুরু করে দিই যখন আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসটাকে অ্যাভয়েড করি আর, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার কনফ্রন্টেশনকে অ্যাভয়েড করলাম, বা কোনো একটা পার্টিকুলার ইস্যুর ওপরে কথা বলতে চাইছি না, তখন আমরা এরকম ধরনের কথাগুলো বলি, একটু চা খাও, এই তো এক্ষুনি এসছো, এখনই কি কাজের কথা, ইত্যাদি এরকম। তো প্রমথও তাই। প্রমথ ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। প্রমথ ইজ নট গোয়িং ডাইরেক্টলি টু দ্য পয়েন্ট। তো তারপরে বলছে, বাট বিফোর দ্যাট গো অ্যান্ড হ্যাভ আ বাথ, ইউ উইল ফাইন্ড সোপ অন দ্য র্যাক অ্যান্ড পুল অন ফ্রেশ ক্লোথস, আই হ্যাভ কেপ্ট দেম দেয়ার। তো বলছে যে চা খাওয়ার আগে একটা কাজ করো, আগে ইয়ে করো, স্নান করে এসো, দেখবে একটা ইয়ে আছে, একটা সাবান আছে ওখানে র্যাকের ওপরে, আর ফ্রেশ জামা কাপড় পরে নাও, আমি এই ফ্রেশ জামা কাপড় তোমার জন্য বাথরুমের মধ্যেই রেখেছি। নট টুডে, মল্লিকা ডিমার্ড, মানে গড়রাজি হলো যে না, আজকে নয়। মানে আজকে ও স্নানও করতে চায় না, বা ও নতুন জামা কাপড়ও পরতে চাইছে না। বা এটার মানে এটা যে অলরেডি মল্লিকা জানে যে প্রমথ ওকে দিয়ে কি কাজ করাতে চায়, এবং মল্লিকা এটাও বুঝতে পারছে যে এই মুহূর্তে হয়তো প্রমথ ওকে দিয়ে ওই কাজটাই করাতে চাইছে, তাই জন্য সে মল্লিকাকে একটু সাজিয়ে গুজিয়ে মানে নিতে চাইছে আর কি। তো তাই জন্যই হয়তো মল্লিকা এই কথাটা বলছে যে না, আজকে নয়। ডিমার্ড মানে হচ্ছে গড়রাজি হওয়া। ডিয়ার গার্ল, ডু লিসেন টু হোয়াট আই টেল ইউ, প্রমথ সেড, হিজ ভয়েস অ্যাফেকশনেট। বলছে যে শোনো, আমি তোমায় যেটা বলছি সেটা করো। আর প্রমথর আওয়াজে এক ধরনের অ্যাফেকশন ছিল, এক ধরনের ভালোবাসা টাইপের ছিল, ভালোবাসা নয় মানে স্নেহ ছিল আর কি। মল্লিকা kept sitting, her shoulders erect, and looked at him steadily. মল্লিকা গ্যাঁট হয়ে বসে থাকলো, ওর শোল্ডারগুলো ইরেক্ট, একদম টাফ টাইট করে থাকলো, এবং সে প্রমথর দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো। What will people say if you are dressed so shabbily? প্রমথ added. বলছে লোকে কি বলবে যদি তুমি এরকম ভাবে মানে নোংরা জামা কাপড় পরে থাকো, লোকে কি বলবে, লোকে কি ভাববে? শ্যাবিলি মানে হচ্ছে নোংরা জামা কাপড় পরা। দ্যাট ওয়াজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ম্যাটার, মল্লিকা থট। মল্লিকা ভাবলো যে এই বিষয়টা একেবারেই আলাদা, এটাকে নিয়ে মানে ও অতটা কনসার্নড নয় যে লোকে ওর ব্যাপারে কি ভাবলো, লোকে ওকে নিয়ে কি ভাবলো, সেটার ব্যাপারে ও বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। যে লোকে ওকে ওর নোংরা জামা কাপড় দেখে লোকে কি ভাববে, দ্যাট ইজ নান অফ হার কনসার্ন রাইট নাও। Pramotho showed her to the bathroom, rubbing soap into her body. In the brightly lit, aroma-filled bathroom, Mallika was hit by waves of nausea. Nausea মানে বমি পাওয়া, বমি পাওয়ার টেন্ডেন্সিটাকে nausea বলে।
তো প্রমোদ ওকে কোন দিকে বাথরুমটা আছে সেটা দেখিয়ে দিল। স্নান করতে করতে, সাবান মাখতে মাখতে মল্লিকা যে বাথরুমে গিয়েছিল সেটা ব্রাইটলি লিট, মানে বিভিন্ন জায়গা থেকে আলোকিত এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কারণ বড়লোকদের বাড়িতে সেন্টেড ক্যান্ডেল জ্বলে বাথরুমের মধ্যে, বা অনেক ধরনের ওই ওডোনিল নয়, ওই গোদরেজের প্রোডাক্টগুলো হয় না যেটা থেকে সুন্দর গন্ধ বেরোয়, এরকম থাকে আর কি। আমাদের বাথরুমগুলোর মতন নয় যে মানে নোংরা ফোংরা থাকবে, মাকড়সার জাল ইত্যাদি। তো ওরকম একটা বাথরুমে মল্লিকা স্নান করছে, কিন্তু স্নান করতে করতে ওর যেন বমি পাচ্ছে, ওয়েভস অফ নসিয়া, মানে অক অক করে খালি ওর বমি পাচ্ছে। এবার এই বমি পাওয়ার কারণটা শারীরিকও হতে পারে, আবার মানসিকও হতে পারে। মানে দেখো কন্ট্রাস্টটা কি সুন্দর, মানে দিস ইজ গুড লিটারেচার, দিস ইজ হোয়াট ওয়াই উই রিড লিটারেচার। একদিকে ওর যে শরীরটা সেটাও পরিষ্কার করছে, কিন্তু ওর মনটা কলঙ্কিত হচ্ছে, ওর মনের মধ্যে অনেক রকমের ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, খারাপ জিনিসগুলো ওর মনের মধ্যে আসছে। এবং সাধারণত আমাদের ভমিট আমরা তখন করি যখন আমাদের পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলটাকে বা সেই ফরেন বডিটাকে আমাদের শরীর থেকে বের করে দেওয়ার জন্য অনেক সময় আমাদের ভমিটিংটা হয়, ঠিক আছে? ভমিটিংয়ের কারণটা হচ্ছে দ্য বডি ওয়ান্টস টু ক্লিয়ার ইটসেলফ, দ্য বডি ওয়ান্টস টু হিল ইটসেলফ। অ্যান্ড সাবান মাখাটাও অনেকটা আমাদের বডিটাকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য আমরা সাবান মাখি। বাট এখানে শরীরটাকে পরিষ্কার করতে গিয়ে তার মনটা মানে অ্যাফেক্টেড হচ্ছে, মনের দিকটা তার নিজের কাছে মরালিটির দিক থেকে দেখতে গেলে নিজের কাছে সে খারাপ হয়ে যাচ্ছে, বা সমাজের চোখে সে দূষিত হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। সো this is what a good contrast is. This is a very good parallelism that Manik Bandyopadhyay is using. Was it because she hadn't eaten anything? She couldn't fathom why she was, without rhyme or reason, assailed both by tears and laughter. তো ওর বমিটা কি এই জন্য পাচ্ছিল যে ও অনেকক্ষণ ধরে কিছু খায়নি, অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু পিত্তি পড়ে এবং সেটার থেকে বমি একটা ভাব থাকে আর, তো সেটার জন্য কি ওর বমি পাচ্ছিল? আবার কোনো কারণ ছাড়াই ও এটা বুঝতে পারছিল যে ওর কোনো সময় হাসি পাচ্ছে, কোনো সময় কান্না পাচ্ছে। কেউ কিছু মেসেজে নসিয়া, হ্যাঁ নসিয়া মানে হচ্ছে বমি পাওয়া, ঠিক আছে? বমি নয়, বমি ইজ ভমিট, অ্যান্ড নসিয়া ইজ আ কন্ডিশন ওয়্যার ইউ ফিল লাইক ভমিটিং। যখন বমি পায় সেই কন্ডিশনটাকে বলা হয় নসিয়া। আই এম ফিলিং নজিক বা নজিয়াইক, মানে আমার বমি পাচ্ছে, এটা বলতে চাওয়া আর কি। কিন্তু এখন যেটা ওর হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই, উইদাউট রাইম অর রিজন, ওর কোনো সময় হাসি পাচ্ছে, কোনো সময় কান্না পাচ্ছে, পাগল পাগল লাগছে। মানুষ এতটাই একসময় ভেঙে পড়ে, বা মানুষ এতটাই একসময় খারাপ একটা সিচুয়েশন দিয়ে যায় যে সে কাঁদবে না হাসবে না কি করবে সে বুঝে উঠতে পারে না। এমনভাবে তাকে ফাঁসানো হয়, এমনভাবে তাকে কষ্ট দেওয়া হয় যে মানুষ পাগলের মতন হয়ে যায়। এক্সট্রিম পেন, এক্সট্রিম কোনো খারাপ সিচুয়েশনে পড়লে পার্সন ক্যান গো ক্রেজি। মানুষের পাগল হয়ে যাওয়ার পেছনে কারণটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সে কোনো একটা ভয়ঙ্কর কোনো কষ্টের মধ্যে দিয়ে গেছে বা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মেন্টাল প্রেশার সে আর রাখতে পারছে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্যাট পার্সন হ্যাজ গন ক্রেজি। তো কোনো সময় হাসা, কোনো মানে একই সময় কোনো কারণ ছাড়া হাসা, কোনো কারণ ছাড়া কাঁদা, এটাও কিন্তু পাগলামির লক্ষণ। অনেক সময় তোমাদের ক্লাসের মধ্যে আমি দেখি যে তোমরা হাসছো, তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কেন হাসলে, তো অনেকেই তোমরা বলো যে না না স্যার কিছু না। তো আমি তোমাদের বলি যে কিছু কারণ, কোনো কারণ ছাড়া
কারা হাসে? পাগলরা হাসে, ঠিক আছে? এনিওয়ে, গুডনেস, ইউ ডু লুক নাইস। ও স্নান করে বেরিয়েছে। এবার প্রমথ ওকে দেখে বলছে যে বাহ, তোমাকে তো বেশ ভালো লাগছে। প্রমথ exclaimed when Molika returned in her new clothes, নতুন জামা কাপড় পরেও এসছে। The servant had already brought in some snacks and tea for her and whiskey, soda and a glass for Pramod. এদিকে যে ছিল সে মল্লিকার জন্য স্ন্যাক্স মানে একটু চায়ের সঙ্গে যে টাটা হয় সেই টাটা নিয়ে এসছে আর কি, সে বিভিন্ন জিনিস হতে পারে। চাটা নিয়ে এসছে আর এদিকে উইস্কি, সোডা ইত্যাদি গ্লাস প্রমোথর জন্য নিয়ে এসছে। Mollika had seen many drunkards at the railway platform, but it was the first time she sat face to face with one. মল্লিকা যখন রেলওয়ে প্ল্যাটফর্মে থাকতো তখন ও অনেক মাতালদেরকে দেখেছে, অ্যালকোহলিকদের দেখেছে। ড্রাঙ্কার্ড মানে হচ্ছে অ্যালকোহলিক। আমরা থার্ড সেমে ড্রাঙ্কার্ডস পেয়েছিলাম। মিসেস ফেরার্সের হাজব্যান্ড, মিসেস ফেরার্স নিজেও ড্রাঙ্কার্ড হয়ে গেছিল এক সময়। কিন্তু এখন ও একটা ড্রাঙ্কার্ডের সাথে ফেস টু ফেস বসে আছে, এটাও বলছে। টেকিং আ বিগ গাল্প, প্রমথ কেম অ্যান্ড স্যাট বিসাইড হার আফটার হ্যাভিং ডাউনড more than a few glasses in such a short span of time. বেশ অনেকটা ঢোক গিলে মানে অনেকটা মদ খেয়ে, উইস্কি খেয়ে প্রমথ এসে ওর পাশে বসলো। অনেকগুলো গ্লাসও খেয়ে ফেলেছে উইস্কির কম সময়ের মধ্যে। মল্লিকা had already finished her tea. মল্লিকাও চা খেয়ে ফেলেছিল। Drawing to herself and pulling her close to his bosom, Promotho tenderly murmured, "It is how I want you. Come and be with me for a while and then you can go back." তো প্রমথ মল্লিকাকে নিজের কাছে টেনে নিল, নিজের বুকের কাছে টেনে নিয়ে খুব টেন্ডারলি, খুব মৃদুভাবে ফিসফিস করে বলল যে আমি তোমাকে এরকমভাবেই চাই, আমার সঙ্গে থাকো, আমার কাছে থাকো কিছুক্ষণের জন্য, তারপরে তুমি ফেরত চলে যাবে। সাডেনলি মল্লিকা স রেড বলতে সে রেগে গেল, তার চোখে রক্ত নেমে এলো, সে রাগের চোটে লাল হয়ে গেল। ব্লাড কেম সার্জিং টু হার হেড, মাথায় রক্ত উঠে যাওয়া যেটাকে বলে সেরকম ওর হলো। She had accepted the fact that Promotho was going to engage her in prostitution, but she couldn't tolerate the thought that he had planned to enjoy her first before introducing her to the profession. প্রমথ মল্লিকা এটা তো মেনে নিয়েছিল বা এটাকে বুঝে নিয়েছিল যে প্রমথ ওকে দিয়ে প্রস্টিটিউশন করাবে, কিন্তু এই যে কাণ্ডটা প্রমথ করলো, যে প্রমথ মানে ও এটা কিছুতেই মানতে পারছিল না যে প্রমথ ওকে প্রথমে ভোগ করবে, তারপরে সে মানে অন্য লোকের কাছে তাকে দিয়ে দেবে, সেটাও মেনে নিতে পারল না। Breaking free of his arms, Mollika caught the bottle with both her hands and brought it down on his head with fierce strength. হাতটা ছাড়িয়ে মল্লিকা বোতলটা দু হাতে ধরে প্রমথর মাথায় বোতলটা যত শক্তি ছিল সব শক্তি দিয়ে প্রমথর মাথায় মেরে দিল। The bottle splintered and Promotho went limp. বোতলটা টুকরো টুকরো হয়ে গেল, এদিকে প্রমথ লুটিয়ে পড়ল। Mollika stared at Promotho's unconscious form. She was utterly bewildered. Her eyes looked aflame. মল্লিকা কিছুক্ষণ প্রমথর নিস্তর দেহটার দিকে তাকিয়ে থাকলো, কি করবে বুঝে উঠতে পারলো না। utterly, completely bewildered, confused. আর কিন্তু তার চোখে এখনো যেন মানে রাগের যে আগুনটা সেটা এখনো জ্বলছে। A servant called out from behind the closed door, "Babu, did you call me?" চাকরটা এসে দরজার বাইরে থেকে বলল যে বাবু আপনি কি আমায় ডাকলেন? নো, গো অ্যাওয়ে, শি অর্ডার্ড। সে মল্লিকা নিজেই বলল না, চলে যাও, তোমার দরকার নেই। মল্লিকা লুকড অ্যারাউন্ড. Promotho had only lost consciousness. He wasn't dead. Couldn't she finish him off once and for all? Was there a gun in the house? But she did not know how to use it. মল্লিকা এদিক ওদিক তাকালো, এদিক ওদিক দেখলো, প্রমথ মরেনি, প্রমথ অজ্ঞান হয়েছিল।
ওর মনে হলো যে প্রমথকে মেরে দেওয়াটাই উচিত, একদম শেষ করে দেওয়া উচিত। যদি বাড়িতে কোনো বন্দুক টন্দুক কিছু থাকতো তাহলে সেটা দিয়েও মেরে দিত, কিন্তু বন্দুক থাকলেও মল্লিকা জানে না সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়। She could beat him to death with its muzzle or wring his neck in the fold of her sari's end. তো মল্লিকা কিভাবে প্রমথকে মারবে সেইটা ভাবতে লাগলো, যে ওই বন্দুকের বাঁটের বাড়ি মেরে বা মুখটা যেটা থাকে, মাজলটা যেটা থাকে, সেটা দিয়েও থেঁতো করে দিতে পারে, প্রমথর মাথাটাকে মেরে দিতে পারে, বা তার শাড়িটাকে ফাঁস বানিয়ে ওর গলা টিপে প্রমথকে মেরে দিতে পারে। She thought for a while, কিছুক্ষণ ভাবনা চিন্তা করলো। She took off the sari that Promotho had gifted her, then rolling it into a rope, she slipped it over his head like a noose, tightened it around his neck, twisting and turning it with the help of the mouth of the soda bottle. Promotho would not die that soon. It took Molika a good 15 minutes to strangle him to death. তারপরে ও ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তো নিজের শাড়িটাকে নিয়ে একটা দড়ির মতন পাকিয়ে নিয়ে প্রমথর গলায় একটা ফাঁসের মতন দিয়ে ওই বটলের যে মাউথটা ছিল, বোতলের যে গলাটা ছিল, সেইটাকে একটা হ্যান্ডেলের মতন করে ওর গলার ওপরে চাপের পর চাপ দিতে লাগে। আর তবে প্রমথ এত সহজে মরার নয়, 15 মিনিট লাগলো মল্লিকার প্রমথকে পুরোপুরি মেরে ফেলতে। She loosened the knot, unrolled the sari, and slipped her hands into his vest pocket and took out wads of banknotes. সে মরে যাওয়ার পরে ছেড়ে দিল, আর শাড়িটাকে আবার মানে দড়ির থেকে শাড়ির মধ্যে পরিণত করলো। তারপরে প্রমথর পকেটের মধ্যে হাত দিয়ে দেখলো যে অনেক টাকা আছে, ওয়াডস মানে দলা দলা টাকা আর কি। Some of it was meant for her surely, but why not take the rest as well, she thought. কিছুটা তো ওর জন্যই ছিল, বাকিটাও নিয়ে নেবে, বাকিটাও ভাবলো যে নিয়ে নেবে। Collecting her bundle of dirty clothes, Mollika stepped out of the room and shut the door behind her. নিজের নোংরা শাড়ির বান্ডিলটা নিয়ে ও বেরিয়ে গেল দরজা বন্ধ করে। Don't go in till Babu sends for you, she told the servant. He grinned and said it was fine by him. বলছে যে ততক্ষণ ভেতরে যেও না যতক্ষণ না বাবু তোমাকে ডাকছে। তো সার্ভেন্টকে বললো, আর সার্ভেন্টও হেসে বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। গ্রিন্ড মানে একটা মিসচিভিয়াস স্মাইল হয়তো, মানে গ্রিনিং ইজ নট স্মাইলিং, গ্রিনিং ইজ লাইক সাম কাইন্ড অফ ডাবল মিনিং ওয়ালা হাসি, ঠিক আছে, সেটাকে গ্রিনিং বলা যেতে পারে। রামলোচন couldn't be seen anywhere. He had known he wouldn't be taking Mollika home that night. There were 2 armed sentries at the gate. Promotho had feared for his life. He had good reasons to be. রামলোচন কোথাও ছিল না, কারণ রামলোচনের মনে হয়েছিল যে রাত্রিটা মল্লিকা ওখানেই থাকবে, ওকে নিয়ে যেতে হবে না, তাই জন্য ওর আসেনি। দরজায় 2 বন্দুকধারী সেন্ট্রি গার্ড দাঁড়িয়েছিল। প্রমথ তার জীবনের মানে প্রমথ ভয় পেত যে কেউ তার জীবন প্রাণ নিয়ে নেবে, এবং সত্যি ভয় পাওয়ার মতন কারণ ছিল। প্রমথর যে ধরনের কাজকর্ম করতো তাতে তার প্রাণহানি হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। Recalling she had come in a cab, one of the guards asked her, "Shall I call one?" তো একটা গার্ড বলল যে আমি কি ট্যাক্সি ডেকে দেবো আপনাকে? তো মল্লিকা বলল না, দরকার নেই। Asha trembled in fear at the terrible picture Mollika made. বাড়ি এসে যখন মল্লিকা সবকিছু বলল আশাকে, তখন আশা ভয়েতে কাঁপতে লাগলো। বলল, বউ, she uttered. Mollika gave her a big smile. I have found a way out, Thakurji, the final solution. So this bears on the title. Final solution টা কি না, এরকম ভাবে লড়াই করে নিজেরটা নিজে বুঝে নেওয়া। তো মল্লিকা বলল, দেখো ঠাকুরজি, আমরা একটা উপায় পেয়ে গেছি, এটাই হচ্ছে ফাইনাল সলিউশন, এইভাবেই আমরা আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো দিস শোজ দ্য স্ট্রাগল অফ দ্য রেফিউজিজ। ওয়াই ইজ ইট আ পার্টিশন টেক্সট? বিকজ পার্টিশনের ট্রমা, তারপরে এই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার যে ট্রমাটা, তারপরে নিজের
মানে সম্মান বিক্রি করে, নিজের ইজ্জত বিক্রি করে এই যে খেতে পাওয়ার যে ব্যাপারটা, প্রমথর ব্যবহার, এইসবে মল্লিকা, হু ওয়াজ জাস্ট আ হাউস ওয়াইফ, শি টার্নড ইন্টু আ মার্ডারার অ্যান্ড ফাউন্ড দ্য ফাইনাল সলিউশন। ওকে, আশা grew more frightened. Are you out of your mind, boo? আশা আরো বেশি ভয় পেয়ে গেল, ভাবলো যে কি মানে পাগল হয়ে গেছো কিনা ইত্যাদি সব বলছে। Perhaps I am, but I have found an excellent way out. That gangster. He thought he could got me to carry on his clandestine trade. What did he take me for? Am I weak just because I am a woman? তো বলছে যে হ্যাঁ, হয়তো পাগলই হয়ে গেছি, কিন্তু এটাই একমাত্র উপায় এটার থেকে বাঁচার, মানে নিজেকে বাঁচানোর বা বেঁচে থাকার। গ্যাংস্টার, বদমাইশ লোকটা, ও ভেবেছিল আমাকে দিয়ে এইভাবে ওর কাজকর্ম, এইভাবে ওর নিষিদ্ধ কাজকর্ম, ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে সিক্রেট, তবে এখানে নিষিদ্ধ আমরা বলতে পারি, নিষিদ্ধ কাজকর্মটা চালিয়ে যেতে পারবে। কি ভেবেছে আমাকে, আমি একজন মহিলা বলে আমি উইক? কাম ডাউন বউ, সেট ডাউন, আই বেগ ইউ। তো ওকে ঠান্ডা করার চেষ্টা করছে। হ্যাভ ইউ কুকড ঠাকুরজি? মল্লিকা আগ সেটলিং ডাউন। দেখো, ও খুন করে এসছে মল্লিকা, ঠিক আছে? খুন বলবো না, এটাকে আমি বলবো বধ করে এসছে। মানে যেমন দুর্গা মহিষাসুরের বধ করেছে, তেমনি মল্লিকা হ্যাজ কিল্ড, ডিফিটেড আ ডিমন বলা যেতে পারে। এবং ওর কোনো গিল্ট কাজ করছে না, ওর মনের মধ্যে আর কোনো ভয় নেই। মরিয়া হয়ে গেলে যা হয় মানুষের ক্ষেত্রে, ও খাবার কথা ভাবছে, যে খাবার রান্না করেছো, খাবো। Have you all eaten? Let me have some food. My stomach's churning violently in hunger. She let out a hearty laughter. We will never be hungry again, Thakurji. Never, ever. My son will have milk 4 times a day. I will go to the railway station every evening in my frayed sari. The sharks will come again to pick me up for sure. তো সে বললো যে আমার খিদেতে পেট চুই চুই করছে, আমাকে কিছু খেতে দাও। তারপরে সে হাহা করে হাসতে লাগলো, বললো যে আমরা আর কোনোদিনও না খেয়ে থাকবো না, আমরা কোনোদিনও আর ক্ষুধার্ত থাকবো না, কারণ মানে আমার ছেলে 4 বেলা দুধ খেতে পাবে। এবার থেকে প্রত্যেক বিকেলবেলা আমি ওই রেলওয়ে স্টেশনে যাব, আমার ওই ছেঁড়া খোড়া শাড়ি পরে ওই শয়তানগুলো, কোনো না কোনো শয়তান আমাকে তুলে নেওয়ার জন্য আসবে। তারপর, and lowering her voice, Mallika said, but this time I will be carrying a sharp knife with me. You understand, Thakurji? I will hide it so that no one finds out. তো এবার থেকে আমার মুচড়ে আমি একটা ছোড়া রাখবো, আর যাতে কেউ বুঝতে না পারে। এবং ওর প্ল্যানটা হচ্ছে যে যখনই কেউ, মানে এবার থেকে এইভাবে ওকে কেউ উত্তক্ত করতে যদি আসে, বা কোনো ব্যক্তি যদি ওকে মারতে আসে, বা কিছু, মানে মারতে নয়, মানে ওকে এক্সপ্লয়েট করতে আসে, এটাই হচ্ছে উপায় একমাত্র যেটার সাহায্যে ও রিটার্ন লড়তে পারবে। ইট সিমস ভেরি ইমপ্র্যাকটিক্যাল, কারণ পুলিশ ধরে নেবে, বা সবাই তো আর ওরকম নয়, কেউ হয়তো রিটার্ন আক্রমণও করতে পারে। অল দিস থিংস she does not take into consideration, but this story is a voice of rebellion which is very less heard in any kind of trauma literature. মানে ট্রমা হওয়ার সত্ত্বেও মানুষ এইভাবে যে ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ বদলা নেওয়ার চেষ্টা করছে, মানুষ ভিজিলান্টিজম করছে, সেইটা এই টেক্সটার থেকে আমরা জানতে পারছি। এবং অ্যাকর্ডিং টু মানিক বন্দ্যোপাধ্যায়, this is a symbolical act of course, and গরিব মানুষদের যদি বেঁচে থাকতে হয়, যদি গরিবদেরকে এক্সপ্লয়েটেড না হতে হয়, তাহলে একমাত্র এটাই উপায়। this borders on some kind of a nihilistic or vigilante justice, but this is something that is very unique in partition literature. মানে partition literature এ এরকম ধরনের টেক্সট খুব কম পাওয়া যায়, যেখানে যে এক্সপ্লয়েটেড, যে মার খাচ্ছে, সে উল্টে কাউকে মেরে দিচ্ছে, সেইটা খুব কমই দেখা যায়।
তাহলে এখানেই স্টোরিটা শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে যে প্রবেবল কোয়েশ্চেন্স গুলো হতে পারে সেগুলো তোমরা নোট ডাউন করতে পারো, যেগুলো কমন ফর অল শর্ট স্টোরিজই হবে আর কি। তোমাদের কি কিছু ইয়ে দিয়েছিলাম, কোনো সাজেশন বা কিছু দিয়েছিলাম? মানে শর্ট স্টোরি থেকে? হ্যাঁ, হ্যাঁ, শর্ট কোশ্চেন দিয়েছে, এমনি ছোট। শর্ট স্টোরিগুলো থেকে। শ্যাডো লাইন, ও এটা দিয়েছিলেন কিনা মনে না নেই স্যার, স্যার, ওটা থেকে দেখতে দেয়নি। হবে তাহলে। শ্যাডো লাইন্স থেকে দিয়ে, এটা হ্যাঁ, থেকে শ্যাডো দেননি লাইন্স মনে হয়। থেকে হুম। তো দিয়েছিলাম, এগুলোর থেকে কিছু দেওয়া হয়নি। না স্যার, এগুলোকে দেননি। হ্যাঁ, ওকে। তো কিছু কোয়েশ্চেন্স লিখে নাও যেগুলো কমন ফর অল শর্ট স্টোরিজ, মানে যে চারটে শর্ট স্টোরি আছে, একটা হয়ে গেল, আরও তিনটে তিনটে আছে। একটা হচ্ছে আলমস ওন হাউস, লিফ ইন দ্য স্টর্ম, আর একটা কি, টোবা টেক্সিং। তিনটে থেকেই মোটামুটি এই ধরনের, মানে একই ধরনের কোয়েশ্চেন্স আসবে, কারণ মানে এই টেক্সটগুলো খুব বেশি আগে ডিসকাস করা হয়নি। মানে লিটারেচারের ক্ষেত্রে খুব, মানে পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি এগুলো আসেনি। তো আহ, একই ধরনের প্রশ্ন চারটে থেকেই এক্সপেক্ট করতে পারো আর কি। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে, মানে যে কোনো শর্ট স্টোরি অ্যাজ আ পার্টিশন লিটারেচার, এটা একটা জেনারেল কোয়েশ্চেন যেটা চারটে শর্ট স্টোরির জন্যই কমন। মানে যে কোনো শর্ট স্টোরির জন্যই এটাই থাকবে যে কমেন্ট অন, ধরো ফাইনাল সলিউশন অ্যাজ এ পার্টিশন লিটারেচার, অ্যাজ আ পার্টিশন ফিকশন। ঠিক আছে, এক। দুই হচ্ছে, যেহেতু এটা শর্ট স্টোরি তার জন্য এরকম প্রশ্ন আসতেই পারে যে কমেন্ট অন ফাইনাল সলিউশন, লিভ ইন দ্য স্টর্ম, টোবা টেক্সিং, লিভ আলমস ওন হাউস অ্যাজ আ মডার্ন শর্ট স্টোরি। এটাও হতে পারে সবকটার। সবকটারই ন্যারেটিভ টেকনিক জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ন্যারেটিভ টেকনিক, কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ দ্য শর্ট স্টোরিজ। ক্যারেক্টার্স, তো একটা চিফ ক্যারেক্টার রয়েছে, একটা অ্যান্টাগনিস্ট রয়েছে। সব নভেলে, সব শর্ট স্টোরিতে নেই, কিন্তু সব শর্ট স্টোরিতে একটা করে অবভিয়াসলি চিফ প্রোটাগনিস্ট তো রয়েছে। যেমন এখানে মল্লিকা, আলম সোন হাউসে আলম, লিফ ইন দ্য স্টর্মেতে জ্যোতি, তারপরে টোবা টেক্সিংয়ে ওই যে পাগলটা আর কি, ওর নামটা আমি ভুলে যাই, সেটা নাম আছে, বাট অনেকে ওকে টোবা টেক্সিংই বলে আর কি, মানে ক্যারেক্টারটাকে। এনিওয়ে, তো এই কোয়েশ্চেন্সগুলো কমন। এগুলোই তোমরা লিখে নাও, এগুলোকেই তোমরা প্রিপেয়ার করো। আমার ধারণা এখান থেকেই কোয়েশ্চেন্সগুলো তোমরা কমন পেয়ে যাবে, মানে ভিশন সিং, হ্যাঁ রাইট। তো আম, এছাড়া ন্যারেটিভ, প্লট কনস্ট্রাকশন, প্লট কনস্ট্রাকশন অফ অল দ্য শর্ট স্টোরিজ, মানে যে কোনো একটা শর্ট স্টোরি থেকে প্রশ্ন আসবে, তো সেটার প্লট কনস্ট্রাকশন। তো আমাদের সবকটা শর্ট স্টোরিরই প্লট কনস্ট্রাকশন তৈরি করতে হবে। ন্যারেটিভ টেকনিক, প্লট কনস্ট্রাকশন, ক্যারেক্টারাইজেশন, রোল অফ মাইনর ক্যারেক্টার্স অ্যাজ পার্টিশন লিটারেচার, অ্যাজ মডার্ন শর্ট স্টোরিজ। এইগুলো মোটামুটি 5-6টা করে গেলেই আশা করি প্রত্যেকটা শর্ট স্টোরি থেকেই মানে হয়ে যাবে, কমন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো ফাইনাল সলিউশন থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে আমরা আলম সোন হাউস তে চলে যাব। স্যার, এখান থেকে 5 নম্বরের কিরকম কি আসতে পারে? 5 নম্বরের আসতে পারে টাইটেল, ব্রিফলি কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি, যেটা 10 মার্কসের জন্যও আসতে পারে, এবং এই টাইটেলটা চারটের জন্য হতে পারে। কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি 5 নম্বরের জন্য হতে পারে, 10 নম্বরের জন্য হতে পারে। আরও 5 নম্বরের জন্য হতে পারে যে কমেন্ট অন দ্য রোল অফ আশা, বা কমেন্ট অন দ্য রোল অফ প্রমথ, এরকম। 5 নম্বরের জন্য আরও হতে পারে যে
হাউ ডিড মল্লিকা মার্ডার প্রমথ, কিভাবে, মানে টেকনিকটা কি করলো, শুরু থেকে তোমাকে বলতে হবে আর কি। আচ্ছা, নাসরিন একটা কোয়েশ্চেন করছে, স্যার পলিটিক্স অফ জেন্ডার এইরকম আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে, বাট পলিটিক্স অফ জেন্ডার ইজ নট ডাইরেক্টলি, মানে এখান থেকে ডাইরেক্টলি কোনো রেফারেন্স নেই আমার ধারণা জেন্ডারের ক্ষেত্রে। হ্যাঁ, জেন্ডারের ক্ষেত্রে অবভিয়াসলি এটা তো ম্যাটার করবেই, যে দেখবে দুটো শর্ট স্টোরিতেই যে ইয়েরা আছে, যে ভিকটিম যারা, তারা কিন্তু ফিমেল, মহিলা। এবং পার্টিশনের ক্ষেত্রে, পার্টিশনের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, বা যে কোনো যখনই রায়াট হয়, যখনই কোনো ধরনের দুটো কালচারের মধ্যে, দুটো কমিউনিটির মধ্যে যুদ্ধ হচ্ছে, তখনই দেখা যায় যে মেয়েরা বাচ্চারা সব থেকে বেশি সাফার করে, তাদেরকেই রেপ করা হচ্ছে, তাদের উপর আক্রমণটা বেশি করা হচ্ছে, কারণ অনেকেই মনে করে যে তারা উইক, বা তারা ইজি টার্গেটস। তো সেইটা একটা আছে, মানে ইনফ্যাক্ট যদিও আমি বলবো যে তোমাদের লেভেলে প্রশ্নটা হতেই পারে, বাট তোমাদের লেভেলে এইটা হয়তো আসবে না, কারণ এটা পিজি লেভেলের প্রশ্ন আর কি, যে what has gender to do with partition violence, যে মানে ফিমেলদেরকেই কেন টার্গেট করা হচ্ছে, ফিমেলদের ওপরেই কেন এরকম ভাবে ইয়েটা করা হচ্ছে আর কি। সেটা নিয়েও আমি মনে হয় তোমাদেরকে বলেছিলাম যে ফিমেলদেরকে কেন টার্গেট করা হয়, বিকজ it seems that they are an easy target. They can মানে ওদের যদি কিছু বলা হয় বা কিছু করা হয়, তাহলে যারা মেল মেম্বার্সরা আছে আর কি ওই কমিউনিটির, তারাও তাদের মরাল যে স্ট্রেংথটা আছে সেটা ভেঙে যাবে। বিকজ ইন ইন্ডিয়ান কালচার, ইন সাউথ এশিয়ান কালচার্স, আমরা এটা মনে করি যে আমরা মেলরা যদি ফিমেলদের সম্মান রক্ষা না করতে পারি, তাহলে উই আর নট মেল এনাফ, উই আর নট মানে মার্দ নই আর কি, ঠিক আছে। মানে সেটা ভাইফোঁটার ক্ষেত্রে হোক বা রাখির ক্ষেত্রে হোক, আমরা যেটা দেখি যে রাখিতে কেন পড়ানো হচ্ছে, যাতে সো কল্ড ব্রাদার, সো কল্ড মানে ব্রাদার আর কি, সিস্টারের সম্মান রক্ষা করতে পারে, ঠিক আছে। ভাইফোঁটার ক্ষেত্রেও মনে হয় সেরকমই কিছু একটা ব্যাপার আছে, যে জমের দুয়ারে পড়লো কাঁটা, বাট আই থিঙ্ক ভাইফোঁটাতে দ্য ফিমেল ইজ প্রোটেক্টিং দ্য মেল, আই ডোন্ট নো, মানে আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট yeah, politics of gender, it's a very important, very pertinent topic, Nasreen, and there could be questions for that. কোনো বছরের কোয়েশ্চেন এসেছিল কিনা আমি জানি না, তোমরা একবার চেক করতে পারো, ওয়েবসাইটেই কোয়েশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ার্সে, তো সেইখানে যদি প্রশ্নটা এসে থাকে কোনো একটা সময়, কোনো একটা বছরে, তাহলে ডেফিনেটলি এটাকে আমরা ডিসকাস করতেই পারি। বাট আমরা যখন ডিসকাস করব, তখন ডিসকাস করব হচ্ছে সব কটাকে নিয়ে, মানে শ্যাডো লাইন্স, তারপরে এই চারটে নভেল, এই চারটে শর্ট স্টোরি, সব কটাকে নিয়ে ডিসকাস করব। ওকে, any other questions from this particular short story? ওকে, যদি প্রশ্ন আর না থাকে, তাহলে আমরা we can go to Alam's own house. Okay, Alam's own house. স্যার শ্যাডো লাইন্সের উপর কত নম্বরের এক্সামটা নেবেন? শ্যাডো লাইন্সের উপরে তো 20 নম্বরেরই বললাম তো। ওকে স্যার। মানে 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে ফ্রম অল অফ শ্যাডো লাইন্স, মানে পুরো নভেলটা 200 পাতা বা যত পাতারই হোক, পুরো নভেলটা থেকে যে কোনো জায়গা থেকে আমি 10টা প্রশ্ন করব। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে ওকে, তাহলে হচ্ছে আলমস ওন হাউস। ওকে, আলমের নিজের বাড়ি, দিব্যেন্দু পালিতের লেখা, আর এটাকে ট্রান্সলেট করেছেন বাসবী ফ্রেজার।
Bashobi Fraser is considered to be one of the best translators in the business. তো মানে একটা অ্যান্থোলজি আছে আর কি টোটাল, যেখানে দিব্যেন্দু পালিতেরও লেখা ছিল। দিব্যেন্দু পালিত রিসেন্টলি বোধহয় মারা গেলেন, নট শিওর। যাই হোক, তো again another partition novel, but this partition novel is not about violence. এখানে ভায়োলেন্সের থেকে সাইকোলজিক্যাল লস, নস্টালজিয়া, বিট্রেয়াল, টাইপ অফ বিট্রেয়াল, এই থিমগুলোকে বেশি মানে ইয়ে রাখা হয়েছে। মানে ইট ইজ নট অ্যাজ রেসি অ্যাজ ফাইনাল সলিউশন। আর ফাইনাল সলিউশনের ব্যাপারে একটা জিনিস আমি আমার মনে নেই যে তোমাদেরকে বলেছিলাম কিনা। হিটলার 1942-তে যখন ওয়ার্ল্ড ওয়ার শুরু করলো বা তার আগের থেকেই জুদের যে ও মেরে ফেলছিল আর কি, হি কনসিডার্ড কিলিং দ্য জুজ টু বি দ্য ফাইনাল সলিউশন। মানে জুদেরকে যদি মেরে দেয় তাহলে কিন্তু মানে ও মনে করতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। লোকটা ছিটিয়াল ছিল, and there are many crazy people still in the world who believe that with the annihilation of a particular community, all the problems faced by one particular community will be solved. যেমন কিছু ফান্ডামেন্টালিস্ট, হিন্দু ফান্ডামেন্টালিস্ট আছে, কিছু মুসলিম ফান্ডামেন্টালিস্ট আছে, তারা এটা বিশ্বাস করে যে যদি হিন্দুদের বা মুসলিমদের কমপ্লিটলি শেষ করে দেওয়া যেতে পারে তাহলে ওয়ার্ল্ডের যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। সাম পিপল থিঙ্ক লাইক দ্যাট, and they are the reason as to why such a traumatic incident like partition, war, holocaust, genocide এগুলো সব হয়। বাট আলমসোন হাউস ইজ a very different issue. মানে দিস ইজ কোনো সময় তো মনে হবে যে এটা পার্টিশন লিটারেচার কেন, জাস্ট বিকজ দের ইজ আ ফেইন্ট থিম অফ পার্টিশন হিয়ার, বা কেন এটাকে পার্টিশন লিটারেচার বলা হচ্ছে। বাট পার্টিশনটা বা যে কোনো ঘটনা, পার্টিশনের মতন একটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, বা যে কোনো ঘটনা যেটা আমাদের সঙ্গে ঘটে, যেটা আমরা দেখে থাকি, এক্সপিরিয়েন্স করে থাকি, অল অফ দেম appear to be some kind of মানে আমরা যদি আমাদের সাইকোলজিটাকে, আমাদের সোসাইটিটাকে, আমাদের লাইফটাকে একটা পুকুরের জলের সঙ্গে তুলনা করি, অনেক সময় কোনো ভারী পাথর এসে ওটার ওপর পড়ে এবং জলটা চারিদিকে ছিটিয়ে যায়, অনেক হুলুস তুলুস হয়, তারপরে আস্তে আস্তে পাথরটাকে আর দেখা যায় না, পাথরটা জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু ওই পাথরের ইম্প্যাক্টে তৈরি হওয়া যে ওয়েভসগুলো, ঢেউগুলো, সেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে থাকে। আমাদের জীবনেও তাই, একটা ট্রমাটিক ইভেন্ট আমাদের সাথে হলে কিছুক্ষণ ধরো পা ভেঙে গেল, মাথা ফেটে গেল, আগুন লেগে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছুদিন আমাদের সাথে সেটা খুব তাজা তাজা থাকে, হুলুস তুলুস হয়। গ্র্যাজুয়ালি ওই ঘটনাটাকে আর কেউ দেখতে পায় না, কিন্তু ওই ঘটনার থেকে হওয়া যে পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বুঝতে পারে, এবং তার বিহেভিয়ারের মধ্যে যে চেঞ্জেসগুলো এসে গেছে সেগুলো আমরা বুঝতে পারি যে ওই ঘটনার ফলাফল। সো আই থিঙ্ক দিস this story talks not about the partition itself or the violence or the action, আগুন লেগে যাচ্ছে, এইসব হচ্ছে, এগুলো নয়, but what are the long term implications of partition, ঠিক আছে? And we will see how that happens and whatever is going on here.
আর যে 4-5টা সাজেশনের মতন আমি তোমাদেরকে বললাম, সেগুলো তোমরা এই স্টোরিটাকে পড়তে পড়তে, এই স্টোরিটাকে আলোচনা করতে করতে আমরা দেখব। এবং তোমরা নিজেরাও আমাকে মানে আনমিউট করে বা মেসেজে বলার চেষ্টা করবে যে হ্যাঁ, আমরা এই জায়গায় এই জিনিসটাকে এইভাবে দেখতে পাচ্ছি, মানে এখানে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে কোট করলে টাইটেলের আনসারটা বেশি জোরদার হবে, এরকম তোমরাও আমাকে বলবে। আবার আরেকটাও কোয়েশ্চেন থাকে যেটা ওই জেন্ডার পলিটিক্সের মতনই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাজ মেমোরি লিটারেচার, memory story, মানে partition is something that some people think is a part of our collective memory. তোমাদের মেমোরি নয়, আমারও মেমোরি নয়, কিন্তু আমাদের পেরেন্টসদের, তোমাদের পেরেন্টস নয়, আমার মানে আমার বয়সী আমাদের মা বাবাদের মেমোরিতে এটা গিঁথে থাকার মতো, বা তোমাদের দাদু দিদিমাদের, আমি জানি না মানে তোমাদের লোকেশনটা এমন একটা জায়গা ছিল সেটা খুব একটা অ্যাফেক্টেড হয়তো হয়নি ফ্রম দ্য পার্টিশন, বাট পিপল হু লিভ ইন কলকাতা অর হু হ্যাভ বিন লিভিং নিয়ার দ্য বর্ডার্স, তাদের কাছে কিন্তু এটা খুব ট্রমাটিক মেমোরি এক সময় ছিল। এবং এই শর্ট স্টোরিগুলোকে স্পেশালি আলমস ওন হাউস ক্যান বি রেড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মেমোরি লিটারেচার, যে মেমোরিটা কেমন, কিভাবে ডেভেলপ করে, মেমোরি ফ্যাসেটসগুলো কি কি, হাউ ডাজ মেমোরি প্লে ইন লিটারেচার, ঠিক আছে, এইসব জিনিসগুলো আলোচনা হতে পারে। আলমের নিজের বাড়ি। As the Bangladesh Biman aircraft left the skies of Dhaka and took off for Kolkata, the thoughts rushed back again. তোমাদের শর্ট স্টোরি বলার আগে আশা করি তোমাদেরকে বলেছিলাম যে মডার্ন শর্ট স্টোরির ফিচার্সগুলো কি কি। ওয়ান অফ দ্য ফিচার্স ইজ দ্যাট ইট বিগিনস অল অফ আ সাডেন, হঠাৎ করে শুরু হয়ে যায়। এখানেও তাই হলো, হঠাৎ করে শুরু হয়ে গেল। বিমান, বাংলাদেশ বিমান ঢাকা থেকে ছাড়লো কলকাতার জন্য, আর এদিকে কারুর জন্য কোনো থটস, কোনো ভাবনা চিন্তা হুড়মুড়িয়ে ফিরে আসলো, চলে আসলো। বাট অফকোর্স দের ইজ আ প্যারালাল, মানে যে কোনো লিটারেচারে বা পার্টিশনের লিটারেচারের ক্ষেত্রে আরো বেশি আমার মনে হয় এটা প্রযোজ্য আর কি। ট্রাভেল or journey is an important motif, মানে থিম ওয়াইজ দেখতে গেলে জার্নি, ট্রাভেল এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ অবভিয়াসলি পার্টিশনের ক্ষেত্রে একদল আর একটা দেশে চলে আসছে, ট্রাভেল করতে গিয়ে অনেক রকমের তাদের সমস্যা দেখা যাচ্ছে। যেমন তোমাদের একটা নন ডিটেলড বোধহয় আছে, ট্রেন টু পাকিস্তান, না ওটা ডিটেলড? আই এম নট শিওর। নন ডিটেল, বাট ইটস আ ভেরি গুড নভেল, মানে তোমরা যদি পড়তে পারো, মানে ওইখানে ওটার থেকে ভয়ঙ্কর রূপে পার্টিশনের ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো নভেল কথা বলেছে, আদার দ্যান মেবি পিঞ্জার বলে একটা নভেল আছে। আরও কয়েকটা নভেল আছে যারা খুব সুন্দরভাবে ডেপিক্ট করেছে আর কি ভায়োলেন্সটাকে, দ্য অ্যাটমসফিয়ার অফ ফিয়ার। ইউ শুড রিড ইট, মানে আমি রিকোয়েস্ট করব তোমাদের যে যদি পসিবল হয় তোমরা অবশ্যই ওই ইয়েটা পড়বে, নভেলটা, ট্রেন টু অমৃতসর, ট্রেন টু অমৃতসর, এরকম, ঠিক আছে। মানে এরকম একটা ঘটনা দেখানো হচ্ছে যেটা গাদারেও দেখানো হয়েছিল, যে বা বিভিন্ন পার্টিশনের সাথে রিলেটেড মুভিজ নভেলসে এটা দেখানো হয় যে ট্রেন ভর্তি শুধু মৃতদেহ। কারণ কোনো এক সময়, এই রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সুলতান অফ দিল্লি বলে একটা, অ্যামাজনে বা অন্য কোনো একটা ইয়েতে, তো ওইখানে যেহেতু আমি ইন্টারেস্টেড ছিলাম পার্টিশনের ব্যাপারে, যেহেতু ওখানে আছে, তো পার্টিশনের একটা, মানে পার্টিশনের পরে দেখানো হচ্ছে যে কিছু লোকে পাকিস্তান থেকে এখানে আসছে, কিন্তু লাহোর থেকে যে ট্রেনটা অমৃতসরে আসছিল, তো কিছু গুন্ডারা উঠে
ওই যারা আসছিল তাদের সবাইকে কেটে মেরে দিয়েছে আর কি, একদম রক্তারক্তি। ইয়ে। আর এবং ওখানে খুব সুন্দর একটা সিম্বলিজম দেখিয়েছিল যে একটা বাচ্চা ওই ট্রেনের সিটের তলায় গিয়ে লুকিয়েছে আর কি এই এই ধরনের হত্যাকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো রক্ত বেরিয়েছে সবার, মানে মৃতদেহগুলো থেকে রক্তটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে বাচ্চাটার দিকে আসছে। And it showed how violence, bloodletting, partition violence has not only affected the people who are dead, but is also affecting the new generation. মানে রক্তটা আর কি contamination in the form of violence, কারণ দেখা যাচ্ছে যে বাচ্চাটা যখন একটু বড় হচ্ছে সে নিজেই একটা গুন্ডা তৈরি হয়ে গেছে, মানে and he does not care about violence, he does not care about blood anymore. Anyway, তো কি thoughts ফেরত এসছে, like everything else there's also a time frame for return. সবকিছুর মতনই ফিরে আসারও একটা সময় হয়, মানে একটা সময়ের পরে আমরা আর একটা জায়গায় ফিরতে পারি না, বা সেই জায়গাটাতে আমরা ফেরত যেতে পারি না, এরকম একটা সময় থাকে। সব জিনিসের মতনই এখানেও একটা সময় আছে। And once that point is passed, there's a feeling that it's not going to happen anymore. যখন ওই সময়টা পেরিয়ে যায় তখন দেখা যায় যে এর পরে আর কিছু করা যাবে না, এর পরে আর কিছু মানে ওই ওই জায়গায় ফেরত যাওয়ার আর কোনো ইয়ে নেই, রাস্তা নেই। রাকা হ্যাড রিটেন ইন হার লাস্ট লেটার, এই জিনিসটা রাকা বলে একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, রাকা এই জিনিসটা আলমকে লিখেছিল। তবে আলম বলতে আমরা এখন যে হিরো আলমকে চিনি তার সাথে এই আলমকে গুলিয়ে ফেলো না, দেয়ার ইজ নাথিং টু ডু উইথ দ্যাট, অ্যান্ড হি ইজ আ কার্টুন ক্যারেক্টার। That does not mean that my wait for you has made me tired or that I feel depressed. তার মানে এটা নয়, তুমি এটা ভেবো না যে আমি তোমার জন্য যে অপেক্ষা করছি তাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বা আমি ডিপ্রেসড হয়ে পড়েছি, এটা মনে করো না যে আমি হাল ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমরা বুঝতে পারছি there is an angle of love, কারণ তোমাদের সাথে পার্টিশন লিটারেচার নিয়ে কথা বলার সময় লাভের ব্যাপারটাও হয়তো আমি বলেছিলাম যে there is a human element. ভায়োলেন্স করে বেশিক্ষণ চলবে না, there must be some kind of universal human interest also. ঠিক আছে, তো this short story shows that angle, যেখানে ভালোবাসারও কোনো একটা দিক রয়েছে আর কি। ঠিক আছে, তো it only means that there is no point in threatening a visit in every letter. রাকা বলতে চাইছে, আমি শুধু এইটুকু বলতে চাইছি, রাকা বলছে এটা আলমকে, যে আমি শুধু এইটুকু বলতে চাইছি যে প্রত্যেকটা চিঠিতে এরকম থ্রেট করো না যে আমি ভিজিট করতে চলেছি, আর তারপরে দেখা গেছে যে ভিজিট করোনি। Why do you think that Raka is using the word threatening? No point in threatening a visit in every letter. প্রত্যেকটা চিঠিতে এটা বলার দরকার নেই যে তুমি ইয়ে করতে চলেছো, ভিজিট করতে চলেছো। ওয়াই থ্রেট, মানে থ্রেটের সাথে এটা কি সম্পর্ক, কি হতে পারে? অর্ণব, থ্রেট কেন বলছে? আমরা কি ভিজিট করার ব্যাপারটায় থ্রেটের সাথে কি সম্পর্ক? মিলন, সেরকম কোনো কানেকশন ঠিক খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। অন্য কেউ যদি কিছু বলতে চাও যে থ্রেটের ব্যাপারটা, থ্রেট এর সাথে এটার কি সম্পর্ক, মানে কেউ ভিজিট করতে চাইছে তো
সেটার সাথে থ্রেটের কি সম্পর্ক? ওকে, কেউ একজন মেসেজ করেছে, কি মেসেজ করেছে দেখি। ছেলে না মেয়ে? কে? রাকা? রাকা মেয়ে? Raka is a lady, Raka is a girl, and Alom is a boy. আমরা কখন থ্রেট করি, কেন থ্রেট করি? মানে থ্রেট is something that is understood to be a negative term, understood to be a derogatory term. তো ভিজিট করব, সেটা থ্রেটনিং কেন হতে পারে? কিভাবে হবে থ্রেটনিং? অন্য কেউ কারোর কোনো আইডিয়া? আলম রাকাকে ইগনোর করছে, তো সে ফার্দার আরো বলো। ইগনোর করছে তো? ব্যাপারটা হচ্ছে যে আশা দিয়ে আশা কেড়ে নেওয়া, যেটা অনেক সময় বয়েজরা কমপ্লেন করে, যে গার্লসরা এরকম করে থাকে আর কি। গার্লটা বললো যে ডেটে যাবে, ঘুরতে যাবে, কিন্তু গেল না। হ্যাঁ, তো সেইটা সেইটা আশা করে ছেলেরা, অনেক সময় ছেলেরাই বেশিরভাগ ক্ষেত্রে। আই মিন, নট টু সাউন্ড আ মিসোজিনিস্ট, বাট since I am my gender is male, I am using my own experience. তো ছেলেরা অনেক সময় আশা করছে যে আচ্ছা ঠিক আছে, এটা হবে, ওটা হবে, ঘুরতে যাবে, ইত্যাদি ইত্যাদি, বাট দেখা গেল যে কোনো কারণে মেয়েটা বলল যে যাবেন। তো আশা হত হওয়াটা খুব মানে যে কোনো মানুষের কাছে খারাপ লাগতে পারে। ধরো তোমাদের ধরো 22 তারিখে যে তোমাদের টেস্টটা হওয়ার কথা, তো টেস্টটা হওয়ার আগে বা 21 তারিখে তোমরা শুনলে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো তোমাদের মনের মধ্যে আশা জাগলো যে তাহলে মালটা আসবে না, আজকে মানে ক্লাসে কলেজে আসবে না, আর পরীক্ষাও হবে না। কিন্তু 22 তারিখে বা 21 তারিখে রাত্রিবেলা আমি তোমাদের মেসেজ করলাম যে না না, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই আছে, কিন্তু আমার কিছু হয়নি, আমি 22 তারিখে অবশ্যই আসবো, আর পরীক্ষাও হবে। তো তোমাদের আশা হত হলে তোমরা যে যা, আমরা আশা করলাম যে টেস্টটা হবে না, কিন্তু তাও হলো। সো দিস anticipation of meeting is threatening. মানে এটাতে কি হয়, আমাদের আশাটা হত হয় এবং আমাদের মনে কষ্ট লাগে যে আশা ছিল দেখা হবে, কিন্তু তারপরে দেখা হলো না। সো রাকা ইজ কমপ্লেনিং যে তুমি প্রত্যেকবারই চিঠিতে লেখো যে অমুক সময় আসবে, কিন্তু আর আসো না। তাই জন্য এবার থেকে এটার বলবে না যে তুমি আসবে, কারণ তোমার আসার কথা শুনলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই, তারপরে তুমি যখন আসো না তখন আমার খুব কষ্ট হয়। এটাই কারণ যে এই থ্রেটনিং কথাটাকে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, লেট আস স্টপ হিয়ার টুডে। স্যার, বলো। স্যার বলছি থ্রেটনিং মানে তো অ্যাকচুয়ালি যেটা ভাবলাম যে মানে ভয় দেখানো বা এই টাইপের কিছু জিনিসকে মিন করার জন্য থ্রেট কথাটা ব্যবহার করা হয়, কিন্তু তাহলে এখানে যদি আশাহত হয় তাহলে থ্রেট কেন বলছে? মানে থ্রেটটার সাথে আশাহত হওয়ার সম্পর্ক কি? থ্রেট ভয় পাওয়া, ঠিক আছে, ভয় দেখানো। আর আমি যদি কাউকে কিছু আশা দিই, কিছু একটা, কেউ একজন এক্সপেক্ট করছে, তো আমরা সেটা নিয়ে এক্সাইটেড থাকি। এবার সেই আশাটা যদি পূর্ণ না হয় আমাদের খারাপ লাগে। তো আশা হত হওয়ার থ্রেটনিং এটা। ওর আসার কথাতে, ওর ভিজিট করার কথাতে রাকা এক্সাইটেড হচ্ছে, ওর ভালো লাগছে,
ও অ্যান্টিসিপেট করছে, ও আশা করছে, আলম আসছে না, ও আশাহত হচ্ছে, ওর খারাপ লাগছে। আবার একটা চিঠিতে আলম বলছে আমি আসতে পারি, আবারও আশা করছে, আবারও আশাহত হতে পারে। এই বারবার হওয়ার পরে ও বলতে চাইছে যে আর আমাকে আশা দেখিও না, কারণ এই আশাটা দেখলে তোমার, মানে আমি আশা করলে সেটা আশাহত হই আমি, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ হার্টিং মি। সো থ্রেটটা কিসের হয়, মারবো, ধরবো, মানে থ্রেটটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে তোমার ক্ষতি হওয়ার, তোমার হার্ট হওয়ার। সো রাকা ইজ ইনডাইরেক্টলি সেইং দিস, যে তোমার আসার কথাতে প্রত্যেকবার তুমি বলছো যে আসবে, আসো না, তাতে আমার হার্ট হয়, তাই এবার থেকে আর এটা বলো না যে তুমি আসবে। যদি আসার থাকে ডাইরেক্টলি চলে আসো, আর নাই এসো না, এরকম বলতে চাইছে। ঠিক আছে অপূর্ব? হ্যাঁ স্যার বুঝেছি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে তোমরা